রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। রাজ্য জুড়ে অক্সিজেনের কালোবাজারি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন নিয়ম করে প্রায় প্রতিটি রাজনৈতিক সভা থেকে অথবা রাজনৈতিক কর্মসূচি থেকে কেন্দ্রকে তোপ দাগছেন। করোনা অতিমারি এই চেহারা নিয়ে দ্বিতীয় ঢেউয়ে ফিরে আসার জন্য নাকি একমাত্র দায়ী কেন্দ্রীয় সরকার। কখনো কখনো তার সঙ্গে জুড়ে যাচ্ছে নির্বাচন কমিশনের নাম, কখনো বা জুড়ে যাচ্ছে বিজেপি রাজনৈতিক দল হিসেবে তার নাম, কিন্তু মোটের উপরে কেন্দ্রীয় সরকার, তার প্রশাসনিক ব্যর্থতা এবং বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য, এটা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে রিপাবলিক বাংলার তরফ থেকে গতকাল কলকাতা শহরে, আজ মেদিনীপুরে দুটি অন্তর্তদন্ত চালাই, বোঝার চেষ্টা করি করোনা নিয়ে এ রাজ্যের তরফ থেকে যতটা বন্দোবস্ত থাকার কথা, রাজ্য প্রশাসনের যে চেহারা থাকার কথা সেটা কি আছে। নিশ্চিতভাবে করোনার প্রথম ঢেউয়ে গত বছর রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু অনেকটাই সন্তুষ্ট ছিলেন শহরবাসী, মফস্বলবাসী এবং গ্রামের মানুষ। কিন্তু এবছরে চেহারাটা কি এক? অন্তত আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে এমন একজন কোভিড পজিটিভ রোগীর সন্ধান পাইনি গত এক মাসে, যিনি কোভিড পজিটিভ রিপোর্ট হাতে আসার পর পুরসভা থেকে, কন্ট্রোল রুম থেকে একটি ফোন পেয়েছেন। অথচ ঠিক উল্টো ছবিটা ছিল গত বছর। কোভিড পজিটিভ রিপোর্ট হাতে আসার আগেই হয়তো, অর্থাৎ তখনও পর্যন্ত নির্দিষ্ট প্যাথোলজি ল্যাব ওই রিপোর্ট ডেলিভারি করেনি রোগীকে, কিন্তু তার আগেই সরকারের কাছে খবর পৌঁছে গেছে, কন্ট্রোল রুম থেকে ফোন এসছে, স্থানীয় কাউন্সিলরের মানুষজন এসে বাড়িতে ফলের ঝুড়ি পর্যন্ত রেখে দিয়ে গেছেন। এমন ঘটনাও বিরল ছিল না। কিন্তু দ্বিতীয় ওয়েভে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির অভিযোগ তুলছেন, তৃণমূল কংগ্রেস রাজনীতির অভিযোগ তুলছে। প্রশ্ন, বিধানসভা নির্বাচনের উত্তেজনায়, উত্তাপে, রাজনীতির উদ্দেশ্যে, রাজনীতির আবহে প্রত্যেকে কি কর্তব্য ভোলেননি? রাজ্য সরকার তার কর্তব্যে অবিচল। আমরা আমাদের আজকের অনির্বাণের অগ্নিবাণ শুরু করব একটি বিশেষ প্রতিবেদন দিয়ে, রিপাবলিক বাংলা স্ট্রিং অপারেশন। প্রথমে চোখ রাখবো সেই প্রতিবেদনে, তারপর আসবো আজকের আলোচনায়। করোনাকালে দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার। ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অক্সিজেনের অভাব। এদিকে আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ বাড়িতেও নিয়ে যাচ্ছেন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেনের সিলিন্ডার। আর এই পরিস্থিতির মধ্যেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠছে কালোবাজারির অভিযোগ। যে সিলিন্ডারের দিন কয়েক আগেও মূল্য ছিল ৬,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা, আজ সেই সিলিন্ডার কিনতে সাধারণ ক্রেতাকে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। কোথাও ১২,০০০, কোথাও ১৫,০০০, কোথাও আবার ১৮ থেকে ২০,০০০ টাকাও দিতে হচ্ছে বলে অভিযোগ। একটি অক্সিজেন সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে এই পরিমাণ অর্থ। আপনারা বাড়িতে এটা আপনার নেওয়ার উপর পড়ে যাবে, ধরে রাখ চলুন ১৫,০০০ টাকা পুরো কমপ্লিটসে ঠিক সময়, ঠিক আছে। আর এই মুহূর্তে আমার কাছে সিলিন্ডার নেই, আমার নেক্সট উইক আসবে, ফ্রাইডে স্যাটারডে নাগাদ আসবে। তো আপনি একবার আমাকে মানডে টিউসডে কল করুন। আর ডকুমেন্ট কিছু লাগবে? ডকুমেন্টস কিছু ডকুমেন্ট থাকবে না, আপনি নিয়ে একটা বড় সিলিন্ডার করতে যেতে হবে। এমন অভিযোগ শুনে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য টিম রিপাবলিক বাংলা ঢু মারে ছোট বড় বিভিন্ন অক্সিজেন ডিলারদের কাছে। দাম যাচাই করতে গেলেই আমাদের ক্যামেরায় ধরা পড়ে দামের প্রবল ফারাক। মেদিনীপুর শহরের এক সাপ্লায়ারের কাছে বি টাইপ অক্সিজেন সিলিন্ডারের দাম ৮,০০০ থেকে ৯,০০০ টাকা, যা আগে ছিল সর্বোচ্চ ৬,৫০০ টাকা। এদিকে খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় এই গ্যাস সিলিন্ডারের দামই ১৮,০০০ টাকা। আবার নিমপুরা এলাকায় ওই একই সিলিন্ডারের দাম ১৫,০০০ টাকা। শুধু তাই নয়, দামের ফারাক অক্সিজেন রিফিলিংয়ের ক্ষেত্রেও। সিলিন্ডার প্রতি রিফিলিং চার্জ কোথাও ১৮০ টাকা, তো কোথাও আবার ২৫০ থেকে ৩০০ টাকা। কাকু এমনি বাড়ির জন্য অক্সিজেন পাওয়া যাবে? না, এখন পাওয়া যাবে না, সেইটার জন্য তো সবাই আসছেন, উনি এসছিলেন। তাই আপনার এইটা বলুন তো, ফোন নাম্বার বলুন। আমাদের সিলিন্ডার আসার কথা আছে, সিলিন্ডার এসে গেলে আমরাই ফোন করে জানাবো, সমস্ত ফোন নাম্বার নেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলছি কীরকম কি দাম পড়ছে? মানে ১৮,০০০ টাকা সেট সমেত। সেট সমেত যদি বেড়েছে, অনেক বেড়েছে। এমনিতে তো সে গত বছর লকডাউনের পরে বেড়েছিল, তো এখন যা অক্সিজেনের ক্রাইসিস হয়ে গেছে, কোম্পানি আবার কি দামে যে বিক্রি করবে সিলিন্ডার আমরা বলতে পারি।
কিন্তু এই দাম বাড়ার কারণ শহরের এক অক্সিজেন সাপ্লায়ারের দাবি অক্সিজেন নিয়ে ফাটকাবাজি চলছে আর সেই জন্যই দাম বাড়ছে। যদিও সব জায়গাতেই দাবি করা হয় বর্তমানে প্রবল চাহিদা থাকলেও সিলিন্ডারের জোগান নেই, তবে দিন কয়েকের মধ্যেই মিলবে জোগান আশ্বস্ত করেছেন প্রত্যেকেই। এখন তাহলে কিনতে গেলে কাউ কিরকম পড়বে, যদি এখন কিনবে না কোথায় কিনবে কি করবো আমি কি করে বলবো? না ধরুন আপনার কাছে যদি আমরা কিনতে কি করে বলবো? এখন আমাদের এইটা এখন ফাটকাবাজি শুরু হয়ে গেছে, পরিষ্কার করা। হ্যাঁ, অক্সিজেনের ফাটকা। এবার আমরা যাদের কাছ থেকে নিয়ে আসবো তারা এবার কি রেট দেবে না দেবে। কি কি ডকুমেন্ট লাগবে? আমাদের কাছে কোনো ডকুমেন্ট লাগবে না, আমাদের কাছে মাল এসে গেলে পেয়ে যাবে, এই হচ্ছে কথা। এবারে দামটা 8,000 হবে কি 9,000 হবে আমি সেটা বলতে পারছি। আগে ছিল 6,650। এ নিয়ে সাধারণ ক্রেতাদের দাবি সরকার সিলিন্ডারের নির্দিষ্ট মূল্য ঘোষণা করুক, যাতে কালোবাজারি আটকানো সম্ভব হয়। আদৌ কি এই বিষয়ের ওপর নজর দেবে সরকার, সেটাই দেখার। রিপাবলিক বাংলা। আর এই নিয়েই আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আজকে আলোচনায় আসবো। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের নাম আপনাদের আজকে জানিয়ে দিই, তাদের সঙ্গে পরিচয় করে দিই আপনাদের। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোজিৎ মণ্ডল, আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে কিয়া ঘোষ, ভাস্কর সিনহা রায় আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায় তৃণমূল পক্ষীয়, এবং আমার সঙ্গে রয়েছে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, কিছুটা বিজেপি পক্ষীয় বলা যেতে পারে নীলাদ্রিদাকে। আমি চারজনের সঙ্গে আলোচনাতে আসবো, কিন্তু তারও আগে আমার উপস্থিত অতিথিদের জন্য যে অগ্নিবাণ আজকে সাজিয়ে রেখেছি এই অক্সিজেন ঘাটতি, কোভিড পরিস্থিতির মোকাবিলা এবং সার্বিকভাবে কোভিড নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তার পরিপ্রেক্ষিতে এবং আমাদের আজকে স্ট্রিং অপারেশনের পরিপ্রেক্ষিতে অগ্নিবাণ 1। অক্সিজেনের ঘাটতি নিয়ে ফের কেন কেন্দ্রকে দোষ, এটাও কেন্দ্রর ঘাড়ে। অগ্নিবাণ 2। যে ভূমিকা নেওয়া উচিত তা কেন নিচ্ছেন না মমতা, অগ্নিবাণ 3। প্রথম ঢেউয়ের সময় যতটা সক্রিয় ছিলেন এখন ততটা সক্রিয় নন কেন, এ নিয়ে আলোচনায় আসবো এবং সময় মতো অবশ্যই আসবে ব্রহ্মাস্ত্র দিনের রীতি মেনে। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আলোচনায় যাওয়াতে শুরুতেই আমি প্রথম চলে যাব মনোজিৎ বাবু আপনার কাছে। আমি শেষ অগ্নিবাণটা দিয়ে প্রথম শুরু করি, যে কথাটা দিয়ে শেষ করেছিলাম স্ট্রিং অপারেশনের আগে আমার কথা। প্রথম ঢেউয়ের আগে যে সক্রিয়তা মুখ্যমন্ত্রী তার প্রশাসনের ছিল, তা দ্বিতীয় ঢেউয়ের সময় অনুপস্থিত কেন? রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রীও কি অত্যন্ত ব্যস্ত নন? প্রথম ঢেউ থেকে শুরু করে আজ পর্যন্ত লাগাতার সচেতন থাকার জন্যই পশ্চিমবাংলার অবস্থা গত 5-6 মাস ধরে ইলেকশন র্যালি হওয়ার পরেও সেই তুলনায় ভালো, একেবারেই ভালো নয় কিন্তু সেই তুলনায় ভালো। আমরা সারা দেশে যেখানে ইলেকশন নেই, দিল্লি বলুন, উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, যা ছবি দেখছি তার থেকে আমাদের এখানে ইলেকশন তার থেকে ছবিটা ভালো। আমরা 8 নম্বরে, তার কারণ হচ্ছে মমতাদির লাগাতার সরকারের কাজ। এটা যদি আপনারা অস্বীকার করেন তাহলে সত্যকে অস্বীকার করা হবে। মনোজিৎ বাবু, যে স্ট্রিং অপারেশনটা দেখালাম আপনি নিশ্চয়ই দেখলেন মন দিয়ে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে কি ধরনের কালোবাজারি চলছে, এবং এটা একটা জেলার ছবি না, গতকাল কলকাতার ছবি দেখিয়েছি আপনাদেরকে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে কি ধরনের কালোবাজারি কলকাতা থেকে জেলা শহরগুলোতে চলছে সেটা স্পষ্ট। আমার প্রশ্ন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কোথায়? গত বছর আমরা পালস অক্সিমিটার নিয়ে কালোবাজারি শুরুতেই দেখেছিলাম এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিচ্ছে। এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কোনো উপস্থিতি, অস্তিত্ব জেলা শহর কলকাতা কোথাও চোখে পড়েনি। অক্সিজেন সিলিন্ডার নিয়ে এত বড় কালোবাজারির মধ্যে রাজ্য প্রশাসন হাত গুটিয়ে বসে কেন? সবটা কেন্দ্রের গাড়ি ঠেলে দিলে চলবে? এইটা তো একটা কালোবাজারি, অসাধু ব্যবসায়ীরা তো আছে। কেন্দ্রীয় সরকার যদি এক প্রকার কালোবাজারি করে ভ্যাকসিন নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 150 টাকার ভ্যাকসিন রাজ্য সরকারকে কিনতে হচ্ছে 400 টাকায়, কেন ভাব? এটাও তাহলে কাটমানি, এটাও কালোবাজারি একটা। প্রাইভেট হাসপাতালেও কিন্তু 100 টাকায়, এটাও কালোবাজারি। এটা একেবারে কেন্দ্র সরকারের দ্বারা তৈরি করা কালোবাজারি। আমরা অসাধু ব্যবসায়ীদের গতকাল থেকে নেমেছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কিন্তু নেমেছে, কলকাতায় ছাপা মারা হচ্ছে, অনেক টেলিভিশন চ্যানেল সেগুলো দেখিয়েছে। হ্যাঁ, গ্রামের দিকে যেখানে হচ্ছে আপনি জায়গাগুলো দেখেছে নিশ্চয়ই, আপনাদের এই ছবিগুলোকে নিয়ে সেখানেও ছাপা মারা হবে। সরকার কিভাবে বৈমাতৃসুলভ আচরণ করছে
সমস্ত রাজ্য সরকারের। এটা কি করে হয়? দুটো সরকারই নির্বাচিত, কেন্দ্র সরকারও নির্বাচিত, সংবিধান আমরাও নির্বাচিত, সাংবিধান করি। এই ফারাকটা হবে কেন? টাকা যাচ্ছে কোথায়? আচ্ছা, কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, বেশ। আমি কেয়া ঘোষের কাছ থেকে উত্তর নিতে যাই। কেয়াদি, আপনারা কি সত্যি বিমাতৃসুলভ আচরণ করছেন একটা অতিমারির মোকাবিলাতে, তার জন্য রাজ্যের এই অবস্থা, যেটা অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন? প্রথমে অনির্বাণ, আমি একটা কথা বলতে চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে। গত এই বছরেরই জানুয়ারি মাসে পিএম কেয়ারস ফান্ড থেকে টাকা অ্যালট করা হয়েছিল 5টি অক্সিজেন প্লান্ট তৈরি করার জন্য। এই পশ্চিমবঙ্গে একটা অক্সিজেন প্লান্ট তৈরি হয়নি কেন? কোথায় টাকা? এই মেলা খেলা ক্লাবে চলে গেছে। এক। আর দ্বিতীয় কথা, যে দায়িত্ব জ্ঞানহীনের মতন যিনি নাকি নিজেকে অধ্যাপক বলছেন, এত বড় মিথ্যে তথ্যটা পেলেন কোথায় যে 150 টাকার ভ্যাকসিনের দাম 150, এটা জানলেন কোথা থেকে? আমেরিকাতে শেখায় ভ্যাকসিনের দাম 1500 টাকা। চায়না বা রাশিয়াতে আমরা যদি ভারতীয় মূল্যে দেখি, সেই ভ্যাকসিনের দাম 750 টাকা। আমরা যেটা পাচ্ছি গভর্নমেন্ট সাবসিডি পাচ্ছি আমরা, এবং প্রাইভেট হাসপাতালে 250 টাকা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ বা যেটাই বলুন, প্রাইভেট হাসপাতাল নিচ্ছে 250 টাকা। 150 টাকার ভ্যাকসিনের দাম, এই তথ্যটা উনি জানলেন একটা ন্যাশনাল চ্যানেলে। এবং আপনাদের মনোজিৎ বাবু হাত তুলছেন, আমি একবার উত্তরটা নিয়ে নিই আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে। কি আদি হাত পা অনেক কিছু তুলবেন এখন। হ্যাঁ, আমার কথাটা শেষ করতে দেবেন, আচ্ছা বেশ, তারপরে আপনি আমাকে বেশ শেষ করে নিন। উনি একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো মিথ্যে কথা বলছেন একটা জাতীয় চ্যানেলে, এটা অত্যন্ত লজ্জার। অবশ্য তৃণমূলের কাছে এর থেকে বেশি আমি তো চাষ। বেশ, আমি মনোজিৎ বাবুর কাছে উত্তর নিই। মনোজিৎ বাবু, আমি নিজে ভ্যাকসিন নিয়েছি টাটা মেডিকেল সেন্টারে, 150 টাকা দাম। আপনাকে দেখাবো? আমি দেখাবো রসিদটা, আমি দেখাবো রসিদটা। আমি নরেন্দ্র মোদীর পাঠানো ভ্যাকসিন আপনি নিতে হয়েছে, ভালো লেগেছে। আপনি সুস্থ থাকুন, আমরা কামনা করব, কিন্তু মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা ছড়াবেন না। আমরা চাইবো ব্যক্তিগত আক্রমণে না যাক। মনোজিৎ বাবু, আমরা চাইবো বিষয়টা ব্যক্তিগত আক্রমণে না যাক। নিশ্চিতভাবে আপনাদের রাজনৈতিক মত আছে, ব্যক্তিগত আক্রমণে যাবেন না প্লিজ। বেশ, কেয়াদি এক এক করে। দূরে সরি, কে আগে কে পরে থাক, আলোচনায় ফিরি। 300 টাকা প্লাস 100 টাটা মেডিকেল সেন্টার। আমি রসিদ দেখাতে পারি, আপনি 60 সেকেন্ড সময় দিলে, তারপর উনি কখন চাইবেন চাইবেন না। কারণ উনাদের ডিএনএতে ওনাকে যে প্রশ্নটা করেছে উত্তরটা দিতে বলুন না। সরকারি হাসপাতালে কত টাকা দিয়ে লোকে নিচুরে জানে? সরকারি হাসপাতালে কত টাকায় ভ্যাকসিন পাচ্ছেন? মনোজিৎ বাবু উত্তর। মনোজিৎ বাবু উত্তর। সরকারি হাসপাতালে কত টাকায় ভ্যাকসিন পাচ্ছেন লোকে পশ্চিমবঙ্গে? উত্তর। তাহলে আজকেও নরেন্দ্র মোদী সাহেব যাদেরকে ভ্যাকসিন দিয়ে, আবার উত্তর উনি কি বলেছেন? 45 বছরের বয়সী যারা কোমরবিড, তাদেরকে ফ্রি দেওয়া হবে। আমি সেই ক্যাটাগরিতে পড়ি, সেই অনুযায়ী ভ্যাকসিন পেয়েছিলাম। আমার ফ্রি পাওয়ার কথা ছিল, কেন পেলাম না? তার কারণ এখানে টাকা দিয়ে বাজারি করা। 45 আজ অব্দি, এখন 18 অব্দি আসেন, এখনো 45 চলছে। 45 কোমরবিডিটি মার্চ থেকে শুরু হয়েছে, উনি তো জানেন না। 45 প্লাস কোমরবিডিটি মার্চ মাস থেকে তাদেরকে। আচ্ছা, ভ্যাকসিন থেকে আমি দুজনকেই বলছি, কেয়াদি মনোজিৎ দা দুজনকেই বলছি, আমরা আজকে কিন্তু আলোচনা শুরু করেছিলাম অক্সিজেন নিয়ে। কেয়াদি মনোজিৎ দা, আমরা আজকে কিন্তু আলোচনা শুরু করেছিলাম অক্সিজেন নিয়ে। অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি, অক্সিজেনের কালোবাজারি এবং তার দায়িত্বটা কার? আমার সমস্ত অতিথিদের জন্য কেয়াদি মনোজিৎ দা, মনোজিৎ বাবু, কেয়াদি দুজনকে অনুরোধ করছি থামতে। আমার মনে হয় আমাদের আলোচনা করতে এই সুবিধা হবে, আমরা জানি আলোচনা শুরু করেছিলাম অক্সিজেন। আমি গত বছরের একটি চিঠি, আমি সেই চিঠিটা আমাদের স্ক্রিনে রাখছি, আপনারা মনোজিৎ বাবু দেখতে পাবেন। মনোজিৎ বাবু আলোচনায় আসি। আমি গত বছরের একটা চিঠি স্ক্রিনে রাখছি মনোজিৎ বাবু, একটু দেখুন চিঠিটার হাইলাইটেড অংশটা। এই চিঠিটা দেওয়া হয়েছিল ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। চিঠির ডেট ছিল, সমস্ত অতিথিদের জন্য বলছি, একটু খেয়াল করে দেখুন, চিঠির ডেট ছিল 7/4/2020, FDA ভবন, কোটলা রোড, নিউ দিল্লি থেকে লেখা, টু অল স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ ড্রাগস কন্ট্রোলার্স।
সমস্ত স্টেট অর্থাৎ রাজ্য সরকারগুলো অথবা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের উদ্দেশ্যে দেওয়া চিঠি। সাবজেক্ট ছিল গ্র্যান্টিং পারমিশন টু ম্যানুফ্যাকচারার্স অফ ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন টু ম্যানুফ্যাকচার অক্সিজেন ফর মেডিকেল ইউজ ইন দ্য লাইট অফ কোভিড-19। বলা হয়েছিল যত দ্রুত সম্ভব 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন করার 24 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া এবং লেবেলিং রিকোয়ারমেন্ট মেনে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে দেন অ্যান্ড দেয়ার 24 ঘন্টার মধ্যে সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে তাদেরকে অনুমতি দেওয়ার, যাতে তারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে পারেন, তাদের উৎপাদন শুরু করতে পারেন। এই চিঠি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও এসছে, পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোলের কাছে এসছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডক্টর ভিজি সোমানি গত বছর 7/4/2020 7ই এপ্রিল 2020 লিখেছিলেন। আমরা এপ্রিল মাসের 25 তারিখে আজকে দাঁড়িয়ে আছি। আমার দুটো প্রশ্ন, এর সঙ্গে আমি আরেকটা কথা শুধু জুড়ে দেবো, আমি যদি ফ্যাকচুয়ালি ভুল কথা বলি আমাকে যে কেউ সংশোধন করে দেবেন। ভারতীয় সংবিধান সম্পর্কে আমার যা জ্ঞান আমি তার পরিপ্রেক্ষিতে বলছি, সংবিধানকে উদ্ধৃত করেই বলছি। ভারতীয় সংবিধানে ইউনিয়ন লিস্টে আছে 97টি বিষয়, কনকারেন্ট লিস্টে আছে 66 এবং স্টেট সাবজেক্ট আছে 47। এই 47টি স্টেট সাবজেক্টের মধ্যে স্বাস্থ্য একটি, স্বাস্থ্য ব্যবস্থা একটি। আমার প্রশ্ন আপনাদের সকলের কাছে, যার নোটিফিকেশন হয়েছিল 7/4/2020 অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য রাজ্যগুলিকে বলা হয়েছিল সব রকমভাবে সর্বতভাবে সাহায্য করবার জন্য। 1 বছরের বেশি সময় প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে, 1 বছর আর কয়েকদিন। তারপরে স্বাস্থ্য স্টেট সাবজেক্ট হওয়ার পরেও অক্সিজেন সাপ্লাইয়ের ঘাটতির দায় কেন কেন্দ্রীয় সরকারের কাঁধে? আমি এক এক করে শুরু করি, আমি কেয়া দিকে দিয়ে শুরু করি। অনির্বাণ, এই প্রশ্ন দিয়ে আমি শুরু করলাম যে আমরা নিজেরা আমাদের কাছে ছবিটা আছে, আপনি যেটা দেখালেন। তাছাড়াও জানুয়ারি মাসে পিএম কেয়ারস ফান্ড থেকে 5টি অক্সিজেন প্লান্ট তৈরি করার জন্য আলাদা করে অ্যাকশন করা হয়েছিল অর্থ দিয়ে। একটাও প্লান্ট কেন তৈরি হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় গত 1 বছর অক্সিজেন কেন? উনি কটা বাড়তি কোভিড বেড তৈরি করেছেন? উনি কি ইনফ্রাস্ট্রাকচারে কি করেছেন? কারণ কোভিডটা তো চলে যায়নি, এরকম তো ব্যাপার। এই দ্বিতীয় ঢেউয়ের জন্য হয়তো আমরা এটা যেটা হচ্ছে যে ক্রাইসিস ইমার্জেন্সি, আমরা প্রত্যেকে আমরা নিজেদের আত্মীয়-স্বজন বা বন্ধু বান্ধব অনেকেই হারিয়ে সময়, সেখানে কেন এই দোষারোপ এবং পালন করবে? কেন সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? উনি কেন তৈরি করেননি অক্সিজেন প্ল্যান্ট? কেন এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন? এই প্রশ্নটাই তো আমি শুরু করেছিলাম। আমি মনোজিৎ বাবুর কাছে আসি। মনোজিৎ বাবু, 1 বছর আগের চিঠি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত কেন্দ্র শাসিত অঞ্চল এবং সমস্ত রাজ্য সরকার পেয়েছে, সেই সমস্ত রাজ্যগুলির ড্রাগ কন্ট্রোলাররা পেয়েছেন। 1 বছর সময় চলে গিয়েছে, আজকে অক্সিজেনের হাহাকারের মুখে পড়তে হবে কেন? প্রথম ঢেউয়ের সময় তো প্রস্তুতি শুরু হয়েছিল দ্বিতীয় ঢেউকে আটকানোর। আপনি সংবিধান উদ্ধৃত করে বলেছেন স্বাস্থ্য স্টেট লিস্টে আছে, আরো পরিষ্কার করে বলছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে হেলথ, পাবলিক হেলথ বডি। তাহলে সেটা যদি হয়, লাগাতার গত 1 বছর ধরে কেন্দ্রীয় সরকার আমাদের এই স্টেট লিস্টে ইন্টারফেয়ার কেন করেছে? আপনি তার উত্তর আগে দিন। অক্সিজেন প্ল্যান্ট পশ্চিমবাংলায় কতগুলো আছে তার প্রমাণ এখনো পশ্চিমবাংলা থেকে অক্সিজেন বাইরের রাজ্যে যাওয়া হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি। আমাদের বাইরে যাচ্ছে, একটা মোমেন্ট 56টি প্ল্যান্ট আছে, প্ল্যান্টও তৈরি হয়েছে। এই যে টিম পাঠানো হয়েছিল মমতাদিকে অপমান করার জন্য, বাংলার মানুষকে অপমান করার জন্য, আজ থেকে 1 বছর আগে, তখন 5000ও কেস ছিল না, এটা তখন পাঠিয়েছিলেন স্টেট লিস্টের কথা মাথায় রেখে। আবার বলছি কিরকম বেহায়া নির্লজ্জ বিজেপি এবং কেন্দ্রীয় সরকার, পুরোপুরি দায় সেকেন্ড ওয়েভের জন্য। অক্টোবর মাস থেকে সারা বলেছে সেকেন্ড ওয়েভ আসবে। তিনি ইলেকশন করছিলেন, তিনি র্যালি করছিলেন, প্রথমে বিহার, তারপরে বাংলা, আজকে দায়টা স্টেট লিস্ট। আমি নীলাদ্রি বাবুর কাছে যাই। নীলাদ্রি বাবু, মনোজিৎ বাবুর কথার পরিপ্রেক্ষিতে কি মনে হয়, গত বছর যখন কেন্দ্রীয় সরকারের দল এসেছিল, মেডিকেল টিম এসেছিল করোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারকে পরামর্শ দিতে, সেটা কি কোথাও সাংবিধানিক যে অধিকার তাতে হস্তক্ষেপ ছিল? নীলাদ্রি বাবু, হস্তক্ষেপ ছিল? আর এই ফেলে রাখা 1 বছর ধরে এটা কি মনে হয়? না, প্রথম কথা হচ্ছে অনির্বাণ, আমাদের এটা বুঝতে হবে, স্বাধীনতার পর করোনা মহামারীর মতো এত বড় সংকট ভারতের ইতিহাসে আসেনি। এই সংকটের যদি আমাদের মোকাবিলা করতে হয়, তাহলে পারস্পরিক দোষারোপ ভুলে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে
হাতে হাত ধরে কাজ করতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। টিভি স্টুডিও সেটা স্পষ্ট। দ্বিতীয়ত, মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর করোনা সংকট বৈঠকেও থাকার প্রয়োজন বোধ করেননি। কে ঠিক কে ভুল এই বিতর্কে না গিয়ে আমি বর্তমানে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, এই করোনা সংকটের যদি সফলভাবে মোকাবিলা করতে হয় এই মুহূর্তে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে একই সরকার থাকার প্রয়োজন আছে। কেন্দ্রীয় সরকার পরিবর্তনের এখন কোনো সম্ভাবনা নেই ভারতের সংবিধান মতে। সুতরাং পশ্চিমবঙ্গে যদি সরকার পরিবর্তন না হয় তাহলে যে ধরনের অসহযোগিতা এই মুহূর্তে রাজ্য সরকার করছে কেন্দ্রীয় সরকারের সাথে বা কেন্দ্রীয় সরকার করছে রাজ্য সরকারের সাথে সেটা চলতে থাকবে এবং তাতে কিন্তু এই মহামারী আরো ভয়ঙ্কর রূপ নেবে। অর্থাৎ রাজনীতির গেরোর কথা বলছেন নীলাদ্রিদা। ভাস্করদা, আমার একটা বিরতির সময় আছে, তার আগে ভাস্করদা আপনার কাছে জানতে চাইবো, রাজনীতির গেরোতেই কি তাহলে কোভিড রোগীরা ছটফট করবেন একটু অক্সিজেনের জন্য? সরকার দরকার। ভাস্করদা, এটা কলতলা ঝগড়া করে যদি তোলেন তাহলে আমার এই আলোচনায় অংশগ্রহণ করা খুব সমস্যা। আমি প্রথম কথা বলছি যে অক্সিজেন সংকটে সারা রাজ্য জুড়ে কালোবাজারি, এটা একটা সম্পূর্ণ মিথ্যে তথ্য। আমি আপনাদেরকে এখানে জানতে চাই কোন রোগী পশ্চিমবঙ্গে অক্সিজেনের অভাবে মারা গেছেন, আপনি তার নামটা দিন এখানে। তাহলে যে ছবিগুলো দেখালাম, ভাস্করদা এক মিনিট, ভাস্করদা এক মিনিট, ভাস্করদা এক মিনিট, ভাস্করদা না বলতে নিশ্চয়ই দেবো, ভাস্করদা নিশ্চয়ই বলতে দেবো, কিন্তু আপনি আমার চ্যানেলের, ভাস্করদা আপনি আমার চ্যানেলের সব প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্ন তুলছেন। ভাস্করদা, ভাস্করদা এক মিনিট, ভাস্করদা আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে দেবো, কিন্তু আপনি আমার চ্যানেলে সম্প্রচারিত সংবাদ নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি বলছেন এই ছবিটা মিথ্যে, আপনি বলছেন এই ছবিটা মিথ্যে, আপনার হাতে মাইক আছে, আপনি বলছেন এই ছবিটা মিথ্যে যেটা দেখছে পশ্চিমবঙ্গের মানুষ। আপনি বলতে দেবেন আপনি মিথ্যে কথা বলছেন। পশ্চিমবঙ্গের মানুষ মিথ্যে, আপনি বলছেন এই ছবিটা মিথ্যে হয়েছে, আপনাকে বলতে দিতে হবে। বলুন, আপনি যদি বলতে না দিয়ে শুধু আপনি বলুন এই ছবিটা মিথ্যে কিনা, আপনি বলুন এই ছবিটা মিথ্যে কিনা। ভাস্করদা আপনি নিশ্চিতভাবে বলবেন, কিন্তু আগে বলুন এই ছবিটা মিথ্যে কিনা। ভাস্করদা স্ক্রিনের এই ছবিটা মিথ্যে কিনা, ভাস্করদা স্ক্রিনের এই ছবিটা মিথ্যে কিনা। ভাস্করদা আমি একটাই কথা বলবো, ভাস্করদা স্ক্রিনের এই ছবিটা মিথ্যে কিনা। ভাস্করদা যা দেখাচ্ছি তা মিথ্যে কিনা, ভাস্করদা যা দেখাচ্ছি তা মিথ্যে কিনা, ভাস্করদা যা দেখাচ্ছি তা মিথ্যে কিনা, আবার জিজ্ঞেস করছি ভাস্করদা। ভাস্করদা আমি আপনাকে আবার একবার সুযোগ দিচ্ছি, ভাস্করদা আমি ভাস্করদা আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি, ভাস্করদা ভাস্করদা নীলাদ্রিদা প্লিজ, নীলাদ্রিদা প্লিজ, নীলাদ্রিদা প্লিজ আমি কথা বলছি। ভাস্করদা, ভাস্করদা প্লিজ, ভাস্করদা মন দিয়ে শুনুন, ভাস্করদা মন দিয়ে শুনুন, ভাস্করদা মন দিয়ে শুনুন, আপনি বলবেন, ভাস্করদা মন দিয়ে শুনুন, আপনি বলবেন। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলে যে ছবিটা আমরা দেখাচ্ছি সেই ছবিটা মিথ্যে কিনা, হ্যাঁ কিংবা না? একদমই মিথ্যে, আমাকে বলতে দিন, কারণ আপনারা তো শোনেন না, আপনারা চাপিয়ে দিতে পারবেন না, আপনাদের জানার বাইরে আমরা জানি। আপনাকে একটা কথা বলছি, কোন ডিলার কোথায় কাকে কি বলেছে সেটা নিয়ে আপনি বলছেন কালোবাজারি চলছে। কোন রাজ্যে, আজকে দিল্লির কথা বলছেন, লজ্জা করছে আপনার গুজরাট দেখাতে, লজ্জা করছে আপনার দিল্লি দেখাতে, লজ্জা করছে আপনার মধ্যপ্রদেশ দেখাতে, আপনার কথা। দ্বিতীয় কথা আসছি, কোভিশিল্ড সারা ভারতবর্ষে আজকে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে বিশ্বের মধ্যে। ভারতবর্ষে বিক্রি হচ্ছে $8 আদার পুনাওয়ালা রিপোর্ট। দ্বিতীয় সৌদি আরবিয়ায় বিক্রি হচ্ছে যেখানে $3.25, আমেরিকায় বিক্রি হচ্ছে $4। আগামী 1 মে থেকে খোলা বাজারে এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, $600 করে বিক্রি হচ্ছে, যেটা হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। গত 1 বছরে পশ্চিমবঙ্গে কটা নতুন অক্সিজেন প্ল্যান্ট হয়েছে ভাস্করদা? ভাস্করদা গত 1 বছরে পশ্চিমবঙ্গে কটা নতুন অক্সিজেন প্ল্যান্ট হয়েছে ভাস্করদা? আর শুনুন শুনুন শুনুন, প্রধানমন্ত্রী বলেছিলেন 28 জানুয়ারি যে উই হ্যাভ সেভড দ্য ওয়ার্ল্ড ফ্রম ডিজাস্টার। তারপরে আপনার গত 1 বছরে কটা অক্সিজেন প্ল্যান্ট হয়েছে পশ্চিমবঙ্গে? আসামের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে কোভিড বলে কিছু নেই, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন কোভিড বলে কোনো কিছু হয় না, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজেপি নামক দলটি মিথ্যেবাদী এবং তারা বলেছিল যে কোনো করোনা বলে কিছু নেই। 28 জানুয়ারি প্রধানমন্ত্রীর দেখুন কি বলেছিলেন, কেন বলেছিলেন যে আমরা সারা বিশ্বকে বাঁচিয়ে দিয়েছি, যেখানে সেকেন্ড ওয়েভের জন্য প্রিপারেশন নেয়নি। আজকে বিজেপি সরকার যারা বলছেন ডবল ইঞ্জিনের কথা, তাদেরকে বলছে চাঁদ দেখে আসুন গুজরাটে, চাঁদ দেখে আসুন দিল্লিতে, চাঁদ দেখে আসুন মধ্যপ্রদেশে, চাঁদ দেখে আসুন ছত্তিশগড়ে, সমস্ত জায়গায় অক্সিজেন বাড়া যাচ্ছে। এই পশ্চিমবঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম
একজন রোগী একটা হাসপাতালেও অক্সিজেনের কোনো অভাব নেই। চ্যালেঞ্জ করলাম ভাস্করদা, ক্ষমতা থাকলে ভাস্করদা, কোন জায়গায় অক্সিজেনের অভাব আছে? ভাস্করদা আপনি থামলে বলবেন। নীলাদ্রিদা এক মিনিট, নীলাদ্রিদা এক মিনিট, নীলাদ্রিদা এক মিনিট, নীলাদ্রিদা এক মিনিট, নীলাদ্রিদা এক মিনিট। ভাস্করদা, ভাস্করদা, ভাস্করদা আপনাকে অনেক কথা বলার সুযোগ দিয়েছি। আপনার সমস্ত কথা শেষে বিরতিতে যাওয়ার আগে আমার একটাই বক্তব্য। সত্যি কথা বলেছি ভাস্করদা, আপনার সমস্ত কথা শেষে বিরতিতে যাওয়ার আগে আমার একটাই বক্তব্য। আপনি কি বলবেন নিতান্ত আপনার প্রেরোগেটিভ। আপনি নিশ্চিতভাবে, আমি ঠিক সেই কারণেই বলছি, আপনার যা বলার আপনি বলে দিয়েছেন ভাস্করদা। এবার আমি আপনাকে বলি, ভাস্করদা, আপনি পুত্রের সামনে পিতাকে অপুত্রক বলে ডেকেছেন। একে সাদা বাংলায় কি বলে জানেন? সাক্ষাৎ পুত্র। দাঁড়ান ভাস্করদা, আপনার টাইম শেষ। ভাস্করদা, আপনার টাইম শেষ। একে বলে সাদা বাংলায়, ভাস্করদা, ও ভাস্করদা শুনুন, ভাস্করদা শুনুন, আরে ভাস্করদা শুনুন, একে বলে সাদা বাংলায় সাক্ষাৎ পুত্র বা পাটকুড়ে। আপনি ঠিক সেটাই করলেন। যে ছবিটা রিপাবলিক বাংলায় চলতে দেখে আপনি এটাকে মিথ্যা বলছেন, এটা বিচারের দায়িত্ব সাধারণ মানুষ নেবেন। এটা চলার পরে যে মানুষ বলতে পারেন এই ছবিটা মিথ্যে, চ্যালেঞ্জ করে বলছি পশ্চিমবঙ্গে কারো অক্সিজেন। আপনি বলেছেন ছবিটা মিথ্যে, আপনি বলেছেন ছবিটা মিথ্যে। এই ছবিটা মিথ্যে মানে কালোবাজারির অভিযোগটাও মিথ্যে। ভাস্করদা, আপনি বলেছেন ছবিটা মিথ্যে। এই নির্লজ্জতা ভাস্করদা, আমি বেছে শব্দটা ব্যবহার করছি। এই নির্লজ্জতা আমি আজ পর্যন্ত আমার প্যানেলে কারোর দেখিনি। মনোজিৎ মন্ডল একটি পার্টিকে রিপ্রেজেন্ট করছেন, তিনিও পর্যন্ত বলেননি ছবিটা মিথ্যে। তিনি স্বীকার করেছেন এই কালোবাজারিটা হচ্ছে, কিন্তু আপনি সবাইকে ছাপিয়ে গেলেন ভাস্করদা। আমি জানি না কিসের জন্য, কোন উৎসাহে ভাস্করদা। পশ্চিমবঙ্গের মানুষের উপর ছেড়ে দিলাম আপনার এই মিথ্যাচারের বিচারের দায়িত্ব। আমরা শুধু এই ছবিটা বারবার দেখাবো আর প্রশ্ন তুলবো। ভাস্করদা, আপনি যতই উড়িয়ে দিন। আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায়, সঙ্গে থাকুন। আমি আবারও নীলাদ্রিদার কাছে ফিরবো বিরতির পর। নীলাদ্রিদা, যে কথাটা বারবার আসছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোর তরফ থেকে, স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে জুড়ে কাজ করে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর তরফ থেকে 1 বছর আগে থেকে কিন্তু এর জন্য যথেষ্ট পরিমাণে সতর্কতা ছিল, সতর্কতামূলক চিঠি ছিল, ব্যবস্থা নেওয়ার অনুরোধ ছিল। তারপরেই অক্সিজেনের ঘাটতি কি রাজ্যের অবহেলায়? তৃণমূলের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পাল্টা একটা অভিযোগ উঠছে যে বিজেপি আসলে অবহেলা করছে। বারবার এক কথা বলে যাচ্ছেন, কোথায় বাংলায় কোন রোগী মারা গেছে? আমি নীলাদ্রিদার কাছে আসবো। ভাস্করদা, বাংলায় প্রত্যেকদিন রোগী মরছে, আপনি যদি দেখতে না পান আমার কিছু করার নেই। আজকে রিপাবলিক বাংলায় বলেছেন যে অক্সিজেনের অভাবে বাংলায় একজন রোগীও মারা যায়নি। আজ যারা রিপাবলিক বাংলার দর্শক এই অনুষ্ঠানটা দেখছেন এবং ভাস্করদার মতো হয়ে উঠলে এই করোনা সংকটের মোকাবিলা করা যাবে কিনা সে প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের সার্কুলারটা খুব স্পষ্ট, তা সত্ত্বেও কেন অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়নি সে প্রশ্ন থেকেই যাবে। কিন্তু এখন বাস্তব হচ্ছে যে কারণেই হোক সেটা হয়নি। কবে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে তার জন্য তো আমরা বসে থাকতে পারি না। এই সংকটের আমরা মোকাবিলা করতে হবে। ভাস্করদা, একটু লজ্জা করুন, একটু লজ্জা করুন, আপনি নির্লজ্জ হয়ে যাবেন না। আপনার সময় আপনি বলেছেন, অস্বীকার করছেন সেটা অন্য কথা। একটু লজ্জা করুন অন্তত, আপনি একটু লজ্জা করুন অন্তত। আমি আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ এটা রাজ্য সরকারের গাফিলতি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা যাবে না। এখন এই সংকটের মোকাবিলা করতে হবে। যেটা দুর্ভাগ্যজনক যে তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে উঠেছে ভাস্করদার মতো মানুষেরা, যারা শুধু মিথ্যের ওপর বেঁচে থাকে, মানুষকে মিথ্যে বলছে এবং মানুষ সেটা স্পষ্ট বলতে পারছে। আজকে যে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার কারণ হচ্ছে এই ভাস্করদার মতো নেতারা স্পষ্ট ভাষায় বলছে, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করি না। নেওয়ার সময় গেছে আজকের ব্রহ্মাস্ত্র অনির্বাণের অগ্নিবাণে। যে কথা বলে আমি শুরু করেছিলাম, আজকে অনির্বাণের অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র। আমার আজকের ব্রহ্মাস্ত্র ছিল, আজকে অনির্বাণের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র ছিল স্বাস্থ্য ব্যবস্থা। যে আমি কিছুক্ষণ আগে প্রশ্নের মধ্যে এনেছিলাম যে স্বাস্থ্য সংবিধানের ব্যবস্থা অনুযায়ী রাজ্যের লিস্টে থাকা সত্ত্বেও কেন রাজ্য সরকার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে, দায় চাপাচ্ছে। আমি এই প্রশ্নটা নিয়েই আরও একবার ফিরবো, আজকের এই ব্রহ্মাস্ত্র নিয়ে ফিরবো। তার কারণে আলোচনা হচ্ছে অক্সিজেনের ঘাটতি নিয়ে, অক্সিজেন সাপ্লাইয়ের ঘাটতি নিয়ে।
কেয়াদির কাছে ফিরবো। কেয়াদি, এটা নিঃসন্দেহে যেটা আপনি বললেন, স্বাস্থ্যটা একেবারেই রাজ্যের বিষয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যর্থ, সেই ব্যর্থতা ঢাকতেই উনি বারে বারে কেন্দ্রীয় তোপ দেখছেন। আমরা বিভিন্ন সময় দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ব্যর্থতা ঢাকতে কেন্দ্রের কাছে তাদের দোষ দিয়ে একটা সিএম কেয়ারস ফান্ড হয়েছিল পিএম কেয়ারস এর অনুসারে, সেই সিএম কেয়ারস এর টাকাটা খরচ হলো অনির্বাণ। আর ভাটপাল বাবু, যেটা আমি ওনার চিৎকারের সঙ্গে তো আমি করতে পারবো না, কিন্তু একটা কথা মনে করিয়ে দিতে চাই, উনি যে আবার সর্বৈব মিথ্যে কথা বললেন ভ্যাকসিনের দাম নিয়ে। উনি কোথায় ফাইজারের যে ভ্যাকসিন টিকা যেটা আমেরিকাতে দেওয়া হচ্ছে সেটার দাম আনুমানিক 1,500 আমি বলেছি ডলার থেকে আমরা ভ্যাকসিনের দাম কনভার্ট করি। মডার্নার ভ্যাকসিন শুনে নিন, আপনি জানেন না, শুনে নিন, মডার্নার ভ্যাকসিনের দাম 2700 থেকে 3,000 টাকা। আর আপনি ওদের গুণগান গাইছেন, আপনি চাইছেন যে ফাইজার এখানে আসুক, বেশি টাকা হোক, যাতে কিনা 600 টাকা করে ভ্যাকসিনের দাম নির্ধারিত করেছেন। আমেরিকাতে $4, আপনাকে আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেব, দেখে নেবেন, কাটমানির ব্যবস্থা করবেন না। নাকি ফাইজার থেকে ফাইজার থেকে মডার্না থেকে কাটমানির ব্যবস্থা আছে নাকি? কালোবাজারি কোথায় হচ্ছে? সেইজন্য আপনারা ওদের এত উদার করতে আপনারা সত্যি কথা বলুন। কোভিশিল্ড বা গুজরাট হয়ে যায়নি, বাংলাকে গুজরাট হয়ে যায়নি, বাংলা যে টাকায় আমরা কিন্তু ভ্যাকসিন পাচ্ছি। এখন তো শুনে নিন আরেকটা জিনিস, 2 তারিখের পরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা বিনামূল্যে টিকা দেব, রাজ্যের প্রতিটা বাচ্চাকে। এটা জেনে নিন, আমরা প্রতিটা মানুষকে বিনামূল্যে টিকা দেব। নরেন্দ্র মোদীজি বলে কোথায় ফ্রিতে অক্সিজেন দিয়েছে, কোথায় দিয়েছে? আমার আরেকটা বিরতির সময় আছে, বিরতির পর ভাস্কর বাবু এবং মনোজিৎ বাবু কথা শুনবার জন্য ফিরে আসবো। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আমি মনোজিৎ বাবুর কাছে ফিরবো। মনোজিৎ বাবু, কোভিড পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট টিম পাঠিয়েছিল, এমন নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে পাঠিয়েছিল, এমন নয় যে শুধুমাত্র বিজেপি শাসিত নয় এমন রাজ্যগুলিতে পাঠিয়েছিল। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মতো ছত্তিশগড়েও বা মধ্যপ্রদেশেও টিম গিয়েছিল, রাজস্থানেও টিম গিয়েছিল, তার মধ্যে কংগ্রেস শাসিত রাজ্য আছে, আঞ্চলিক দল শাসিত রাজ্য আছে, বিজেপি শাসিত রাজ্য আছে, এমনকি গত 1 মাস আগে উত্তরপ্রদেশেও টিম গিয়েছিল। আমার প্রশ্ন, টিম পাঠানোর মধ্যে যখন আপনারা সাংবিধানিক অধিকার লঙ্ঘন দেখছেন, তখন রাজ্যের দায়িত্ব পালন করতে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে কেন? যদি টিম না পাঠিয়ে রাজ্য দায়িত্ব পালন করতে পারে তাহলে তো প্রশ্ন উঠতো না। টিম পাঠানোর আগে সংবিধানটাকে যেহেতু আপনি ভালো করে পড়েছেন, ফেডারেল স্ট্রাকচারে আপনি যদি অ্যাডভাইস করতে আসেন, টিম পাঠাতে আসে, আপনি রাজ্যের সাথে কথা বলুন। রাজ্যের সাথে কথা না বলে 2 ঘন্টার নোটিশে আমরা এখানে বহু তর্ক করি, তখন আপনাদের দুর্ভাগ্যক্রমে আপনাদের রিপাবলিক বাংলা তো আপনাদের ইংরেজিটা পেলে আমরা বহুটা নিয়ে তর্ক করি। আপনি না জানিয়ে পাঠিয়েছিলেন 2 ঘন্টার নোটিশ, এটা নিয়েই সমস্যা ছিল। এখন গুজরাটকে 1,65,000 রেমডেসিভির দিচ্ছেন, বাংলাকে 32,000। বাংলার জনসংখ্যা ভারতবর্ষের 3য়। আর ভ্যাকসিনের আবার তো নরেন্দ্র মোদী আজকে বললেন ভ্যাকসিন, আমি বলতাম না আপনাকে দেখাবো, এই যে 150 টাকা দাম। মাননীয় কেয়া বিজেপির বলেছিলেন 150 টাকা দামটা কোত্থেকে জানলেন? এখানে লেখা আছে এমআরপি 1500, 150। এবার কি আপনি ক্ষমা চাইবেন? চাইবেন না, কারণ ক্ষমা আপনাদের ধর্মে নেই। আমি ভ্যাকসিন থেকে আবারও অক্সিজেনে ফিরবো, ভ্যাকসিন থেকে আবারও আজকে অক্সিজেনের ইস্যুতে ফিরবো। আরেকবার বলুন না, আরেকবার বলুন। 100 টাকা না, মনোজিৎ বাবু আরেকবার শুনতে চাইছেন? কেয়াদি, মনোজিৎ বাবু আরেকবার শুনতে চাইছেন? কথা বলতে দিন, 8 ঘন্টা ছিলাম, কথা বলতে দিন। আর 150 টাকা আপনি বলছেন এই রাজ্যে অক্সিজেনের কোনো সমস্যা নেই, তাই তো? অক্সিজেনের হাহাকার নেই এই রাজ্যে, তাহলে অক্সিজেনের কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলছি এই সংকটকালে, আরে একটু থামুন, শোনা যাচ্ছে না? না প্লিজ ভাস্কর বাবু, একদম শেষ দিকে চলে এসেছি, বলুন। দাদা আপনি বলুন। আমি এই সংকটকালে সকলের সুস্থতা কামনা করছি, নীলাদ্রি বাবু, কেয়া দেবী, মনোজিৎ বাবু, আপনারও। কিন্তু আপনি বলুন, বাংলায় কোন জায়গায় অক্সিজেনের অভাবে, কোন হাসপাতালে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে? এটা কিন্তু সত্যি কথা নয়। মানুষের মধ্যে এরা মাতব্য ছড়াবেন না, তাতে মানুষ আরো বেশি কালোবাজারি। 1 ঘন্টা ধরে এই ছবিটা দেখানোর পর যখন প্রশ্ন উঠছে, 1 ঘন্টা ধরে এই ছবি এবং খবর দেখানোর পরে প্রশ্ন যখন উঠছে, তখন আপনার এই বক্তব্যের পর আমার একটাই কথা মনে পড়লো, ভাস্কর বাবু, আমার ভীষণভাবে আজকে ক্ষুধিত
ভাসানের মেহের আলীর কথা মনে পড়ছে। আমার যেন মনে হচ্ছে আপনি জীবন্ত শরীরে মেহের আলীর মতো ঘুরে বেড়াচ্ছেন সব ঝুট হয় বলতে বলতে। কি ঝুট আর কোনটা সাচ্চা মানুষ নিশ্চিতভাবে বুঝে নেবেন, খবর দেখেই বুঝে নেবেন। আপাতত অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, এরপর আপনাদের সঙ্গে থাকছে সরাসরি সোজাসুজি স্বর্ণা।